আমার নাম শুভজিৎ রায়। নমস্কার, আমার নাম শুভজিৎ রায়। আমি ধলপল উচ্চতর বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক বিভাগের একজন ছাত্র। আমি এবং আমার সহপাঠীরা গত 18 জানুয়ারি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সাজমহল হক মহাশয়, আমাদের অর্থনীতির শিক্ষক শ্রী সঞ্জয় মল্লিক মহাশয় এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় আলিপুরদুয়ার জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যার নাম চুয়াপাড়া, সেখানে একটি অর্থনৈতিক সমীক্ষা করি এবং সমীক্ষাটির মাধ্যমে একটি সমীক্ষাপত্র তৈরি করি। এই অর্থনৈতিক সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল যে সেই এলাকাটির যে অর্থনৈতিক বিষয়, সেখানে লোকজনের জীবনযাত্রা, তাদের আয় ব্যয়ের উৎস এবং তারা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে। সেই সমীক্ষার মাধ্যমে আমরা সেই এলাকার সাধারণ জনব্যক্তির সাথে কথা বলি এবং জানতে পারি সেই এলাকার মানুষজনেরা বেশিরভাগ মানুষই কৃষিকাজ এবং তাদের অন্যের জমিতে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। কেউ বা আবার ভুটানের কলকারখানাগুলিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া সেই এলাকায় কোনো হাসপাতাল, স্কুল, উন্নত পরিবহন, উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় কোনো আপাতকালীন অবস্থা বা দুর্ঘটনা ঘটলে তাদের যে সাহায্যগুলি প্রয়োজন সেগুলোর থেকে তারা বঞ্চিত হয়। কত সময়ে অনেক দুর্ঘটনা ঘটলে সঠিক সময়ে কোনো সাহায্য না পাওয়ার কারণে অনেক বাধার সৃষ্টি হয়ে থাকে। সেখানের লোকেদের আয় খুব বেশি হয়, কিন্তু তারা তাদের আয় যতটুকু বেশি না হয় কিন্তু সেখানের লোকেরা সমস্যা সেখানে পরিবহনের অভাব, উন্নত পরিবহন ব্যবস্থার অভাব, তারপর উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব। সেখানে কোনো স্কুল নেই, কলেজ নেই, যার ফলে সেখানের যে ছেলেমেয়েরা এবং যুবতীরা তাদের দূরে কোনো স্কুল বা কলেজে গিয়ে তাদের শিক্ষাটা গ্রহণ করতে হয়। তারপর সেখানে কোনো হাসপাতাল নেই, যার ফলে কোনো দুর্ঘটনা ঘটলে বা আপাতকালীন সময়ে তারা সঠিক চিকিৎসা পেতে পারে না। তাছাড়া এই সমস্ত জায়গায় বন্যপ্রাণীর প্রচুর অত্যাচার হয় এবং সেখানে যে কৃষি ক্ষেত্রগুলি সেগুলি বন্যপ্রাণীদের দ্বারা ধ্বংস হয় এবং তাদের অনেক ক্ষতি হয়। কিন্তু এই সমস্যাগুলি থাকা সত্ত্বেও সেখানে উন্নত ব্যবস্থা, তারপর পরিবহন ব্যবস্থা, স্কুল কলেজ না থাকা সত্ত্বেও সেখানের লোকেরা হাসি মুখে দুঃখকে আপন করে বেঁচে থাকে। একটা প্রশ্ন ছিল, এই যে সমাজে যদি দায়িত্ব দেওয়া হয় সেখানে সমাধানের জন্য তুমি কি পরামর্শ? প্রথমত সেখানের যোগাযোগ ব্যবস্থা, যেমন পরিবহনের জন্য যেমন রাস্তাঘাট, তারপর পরিবহন, তার সঙ্গে একটি হাসপাতাল বা হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র, তারপর একটি কলেজ, এগুলোর ব্যবস্থা প্রথমে করতে হবে। এগুলোর জন্য তুমি কোথায় এই প্রয়োজনীয়তা দাবি করতে পারো? প্রথমত সেই অঞ্চলে যে প্রশাসন, অর্থাৎ যারা সেই অঞ্চলে দায়িত্ব আছে তাদেরকে প্রথমত বলতে হবে। তারপর সেখানেও যদি কাজ না হয় তাহলে উচ্চস্তরের কোনো ব্যক্তিকে আমাদের আবেদন জানাতে হবে। এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের সেখানে উন্নতির জন্য প্রসার ঘটাতে হবে। ওইখানে একটা কথা বলছি, অ্যাকচুয়ালি ওটা ছিল চা বাগান এলাকা, মিষ্টিটার নাম ছিল সেন্ট্রাল গোয়া। তো প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু যে সমস্ত লেবাররা বা যে সমস্ত অর্গানাইজাররা থাকে ওখানে, তারা কিন্তু সবাই কিন্তু মিষ্টিতে আন্ডার। এটা হয়তো তুমি জানো যে প্রত্যেকটা চা বাগানে ওদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না। সব থেকে বড় সমস্যা যেটা তুমি তুলে হয়েছে, তাকে ভালো লাগবে, সেটা কিন্তু শিক্ষা। আমাদের কিছু কিছু চা বাগান আছে যেখানে এই যে বাচ্চাগুলো আছে তাদের গত 18/1/2025 নং তারিখে আমরা বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য সেন্ট্রাল গোয়ার হাসিমারা গ্রামে চুয়াপাড়া নামক অঞ্চলে একটি সমীক্ষা করতে যাই এবং সেখানকার মানুষদের জীবনযাপন, আয় ব্যয় সংক্রান্ত আয় ব্যয় ইত্যাদি, সেখানকার ভৌগোলিক পরিবেশ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করি। আমরা এই সাহায্য করার জন্য মানুষদের বাড়িতে যাই এবং সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের রুজি রোজগার, জাতি, সম্প্রদায়
পারি। তাদের আয়ের মূল উৎস, বেশিরভাগ মানুষেরই সেখানকার মানুষের আয়ের মূল উৎস চা বাগানের উপর থেকে আসে। সেখানকার চা বাগান যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তবে তাদের বেশিরভাগ মানুষই তাদের জীবিকা হারাবে। এছাড়াও ভুটানের এভিডেনি ইন্ডাস্ট্রিতে কয়েকজন কাজ করেন, সেখানকার পাশের গ্রামের অঞ্চলে কয়েকজন কর্মরত। এছাড়াও কয়েকজন মানুষ আমরা দেখতে পাই যে একজন মহিলা, একজন আইসিডিএস ছিলেন, আরেকজন ছিলেন আশাকর্মী। এছাড়াও সেখানে ব্যবসা বাণিজ্য সেরকমভাবে নেই, কৃষি জমিও সেরকম নেই। এছাড়াও বিভিন্ন সমস্যা সেখানে দেখতে পাওয়া যায়, যেমন পানীয় জলের সমস্যা, যাতায়াতের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা। এছাড়াও যাতায়াতের বিভিন্ন সমস্যা দেখা যায়। সমাধানের জন্য কি বলি, সমস্যাটা কি? সমাধানের জন্য সেখানে রাস্তাঘাট ভালো করতে হবে, স্কুল কলেজ এইসব স্কুল কলেজ নেই। তারপর স্বাস্থ্যকেন্দ্র সেখানে নেই, সেখানে স্বাস্থ্যকেন্দ্র বাড়ানো খুবই প্রয়োজন। তারপর স্কুল কলেজ একটু ভালো হয়। এইগুলো যাতে ওখানে হয়, হ্যাঁ, যেগুলো সমস্যাগুলো তোমার মনে হলো, এই সমস্যাগুলোর সমাধান যাতে ওখানে হয়, এই জন্য তুমি কার কাছে আবেদন করবে? প্রধান পঞ্চায়েত যারা আছেন, আচ্ছা, প্রধান পঞ্চায়েত মনে করো যে জিনিসটা ঠিক মতো মাথায় নিল না, তখন কার কাছে যাবে? প্রথমে অঞ্চলে যদি না হয় তাহলে তো ভিডিওতে ওখানে যেতে হবে। আচ্ছা, পুরোপুরি এইখানে মানুষের মূল জীবিকা হচ্ছে চা বাগান নির্ভর কাজ, চা পাতা তোলা, সোজা কথা, চা পাতা তোলা যে পারিশ্রমিকটা। তুমি খোঁজ নিয়েছো তারা কত পারিশ্রমিক পায়? পার ডে 200 টাকা করে পায় আর মাসে 6000। পার ডে 200 টাকা এটা বাদ দিয়ে মাসে 6000 ব্যক্তি হিসেবে একজন ব্যক্তি যে পার ডে 200 টাকা করে পায়, মানে 200 টাকার বেশিতে পুরো মাসে 6000। একজন ব্যক্তি হিসেবে। এটা কি, হ্যাঁ, এটা কি তোমার মনে হয় যে হচ্ছে সাফিসিয়েন্ট একজন ইসের ক্ষেত্রে? কি মনে হয়েছে ওদের সঙ্গে কথা বলে, কি মনে হচ্ছে? ওদের ফ্যামিলির সবাই হচ্ছে চা পাতা তোলে, মানে মহিলারাও চা পাতা তুলে, মানে সবাই 200 করে পায়। আর সে পুরুষ মহিলা সবাই করে, যার করে চা পাতা তোলাটা মহিলারা বেশিরভাগ মানুষই হয়ে যায়। ওরা কি বলেছে এটা নিয়ে? ওরা হ্যাপি? এটা নিয়ে ওরা লাইফ লিড করতে পারে? ওরা তো ওটা বলবে না, ওরা তো বলেছে এতে আরো ভালো কিছু করতে পারলে ভালো হয়। আর ওরা কি শিক্ষার দিকে ইন্টারেস্টেড, নাকি সুযোগ সুবিধা নেই এই জন্য মানে ওদের সচেতনতার অভাব রয়েছে? কোনো সুযোগ সুবিধা সেরকম নেই, মানে সেখানে কোনো কলেজ স্কুল কিছু নেই, আলিপুরদুয়ারে করতে চায়, ওদের আগ্রহ আছে। সেখানে বিকল্প আয়ের কোনো জায়গা আছে সেখানে? বিকল্প আয় বলতে ওরা ভুটান ইন্ডাস্ট্রিতে কাজ করে, এছাড়া তো আর কোনো চা বাগানের উপরেই ওরা বেশি করে। মেয়েরা হচ্ছে চা বাগানে কাজ করে, কিছু পুরুষ মানুষ বাইরে পাশাগায় কাজ করে, বা যারা পায় না পাশাগায় কাজ তারা বাইরে করে। ব্যবসাও করে, দু একজন ব্যবসাও করে। এলাকার বাড়ি ঘরগুলো মূলত কিসের তৈরি? তো বাড়িঘরগুলো মানে কয়েকটা বাড়ি সরকারি ঘর পেয়েছে কয়েকজন, এটা নিয়ে কয়েকজন পেয়েছে, একজন দেখলাম বাড়ি বানাচ্ছে। আর কয়েকজনের বাড়ি ভালোই ছিল, বাড়িঘরগুলো অত খারাপ ছিল না, ফুল ওয়ালে ভালোই ছিল। তোর কি মনে হয়েছে যে ওদের যে বাড়ি ঘর আছে সেটা একটু স্বদেশীয় জীবন ধারণ করার পর্যটন কেন্দ্রকে আরও প্রমোট করা হয়, সেটা পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে কি? আর যদি প্রভাব ফেলে তাহলে সেটাকে কিভাবে তুই ওভারকাম করতে চাই? তার সেখানে যদি কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, আমরা যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো দেখি সেখানে সঠিকভাবে ব্যবস্থা থাকে না যে পরিবেশটা কিভাবে দূষণ থেকে আমরা মুক্তি রাখবো, কিভাবে পরিচ্ছন্ন রাখবো সেই জায়গাটিকে। তো সেই জায়গাটি এত একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, এবং সেই জায়গাটা যদি পর্যটক কেন্দ্র গড়ে তোলা হয়, সেই সাথে একটা কমিটিও গঠন করতে হবে যাতে সেখানকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। সেখানকার যদি সবকিছু ডিসিপ্লিন থাকে, কেউ যদি সেখানে লাউড স্পিকার নিয়ে না যায়, এইসব বিভিন্ন জিনিস, কারণ এখানে অনেক বন্য জন্তুও রয়েছে। আর বলছে আর যে এই যে নদীকে দূষিত হচ্ছে, মানে এই যে আমাদের পরিবেশ সেটাকে কীভাবে আমরা জানতে? সেই নদী সেখানে দূষিত হচ্ছে, সেই জলটিকে যদি আমরা পিউরিফাই তো করতে পারবো না,
সেই জলটির জন্য যদি আমরা অন্য কোনো ব্যবস্থা করি, হয়তো সেই জায়গাটির থেকে ফ্যাক্টরির জলটা বেরোচ্ছে, ওই জায়গাটিকে যদি আমরা ড্রেনের মাধ্যমে কোনো ড্রেনের ব্যবস্থা করে অন্য সাইডে নিয়ে যেতে পারি, তাহলে নদীতে ডাইরেক্ট জলটা না দিতে আসলাম। আমি তো বিশ্বজিৎকে বললাম যে তুমি সবগুলো রিসিভ করে নাও, তারপরে দিয়ে দিও। এই দূষণ মোকাবেলা বিশ্বজিৎকে আমি বলে আসলাম যে আপনি সবগুলো রিসিভ করে পরিবেশ দূষণ নিয়ে তো সবসময় মানে অনেক লেখা পাই। প্রাকৃতিক দূষণ বলতে পরিবেশ দূষণটাকে আমরা প্রথম ধরে করি। পরিবেশের একটা অঙ্গ হচ্ছে আমাদের নদীর, যেমন এই মাত্র 5-8 জলে নদী দূষিত হচ্ছে, সেটা আমরা জানি। এই যে নদী দূষণ যে হচ্ছে, নদী দূষণ আমাদের সমাজ জীবনে এর প্রভাব নেই। নদী দূষিত হওয়ার ফলে আমাদের অনেকে মাছ যারা খায়, সেই মাছগুলো সেই জলের মধ্যেই থাকে এবং মাছগুলো সেই দূষিত জলের মধ্যে ওইখানে অনেক কীটনাশক, অনেক সার মিশছে। এর ফলে মাছগুলো সেই তাদের মধ্যেও, ওই মাছগুলোর মধ্যেও সেই সার কীটনাশক ঢুকে যাচ্ছে, এতে মাছও মারা যাচ্ছে এবং মাছের মধ্যেও সেই সার কীটনাশক ঢুকছে এবং সেই মাছগুলো যখন মানুষ গ্রহণ করছে তাদেরও শরীরে ক্ষতি হচ্ছে। প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত সভ্যতা তো নদী কেন্দ্রিক, নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে। এই যে আমরা এত ভালো ভালো পরিবেশ দেখতে পাচ্ছি, সব নদীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তো আমাদের নদী পরিবেশের একটা অন্যতম অঙ্গ নদী। নদীকে আমাদের গাছপালা যেমন বাঁচিয়ে রাখতে হবে, নদীকেও আমাদের তার স্বাধীনতা প্রদান করে তার স্রোতটাকে ধরে রাখতে হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো পয়েন্টগুলো রয়েছে, ভালো আছে। আরেকটা প্রশ্ন, আচ্ছা, পর্যটন কেন্দ্র মনে করো যে হলো, পর্যটন কেন্দ্রে তো বাইরে থেকে অনেক পর্যটক সেখানে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওই পর্যটকগুলো অসামাজিক কার্যকলাপ সেখানে করে। যদি এরকম ঘটে তাহলে তো যেটা আমরা আর্থিক উন্নতির জন্য ভাবছি, সেটা আবার অন্যদিকে একটা পরিবেশের সিস্টেমকেই নষ্ট করে দিচ্ছে। তখন কি উপায় সেটাকে কাটিয়ে ওঠা যাবে? ওই অংশটা একটু বাদ দিছে। পর্যটন কেন্দ্র যদি সেখানে গড়ে ওঠে, সেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি সেই জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা কমিটি করতে হবে, যাতে সেখানে কোনো পরিবেশ দূষণের মতো কোনো কাজ না হয়। এখানে হচ্ছে অবশ্যই, কিন্তু সেই সঙ্গে হচ্ছে ইকো ফ্রেন্ডলি যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমাদের ওখানে যেরকম পাহাড়, দার্জিলিং সহ বিভিন্ন পাহাড়, এরা প্লাস্টিকের স্তূপে হচ্ছে ভরে গেছে, প্লাস্টিকের স্তূপে ভরে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র, একটা বর্ডার এলাকা, তার জিনিসপত্র নিয়ে ঢুকাই যাবে, এরকম একটা বেরিয়ার ঠিক করা, কিছু গাইডলাইন ঠিক করা। ঠিকই বলেছিস যে একটা কমিটি যারা এগুলো নির্ধারণ করবে এবং সুনির্দিষ্টভাবে যেগুলোকে কন্ট্রোল করবে, পরিবেশ যাতে দূষিত না হয়। ভালোই বলেছিস। আচ্ছা, রাজরূপ কিন্তু 3টা জিনিস দুর্দান্ত বলেছে। একটা হচ্ছে ওখানে পর্যটনের দারুণ সম্ভাবনা রয়েছে, যেটা এখনো পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র নেই বা কোনো